আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শুরুতে জানাবো শিরোনাম। সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার, একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। এবার যাবে 12 তারিখ। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার নির্দেশ জামায়াত আমিরের। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভা। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। নির্বাচনে বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পক্ষপাতিত্ব করলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। ধার দানের টাকায় নির্বাচনে লড়ছেন জামালপুর 4 ও 5 আসনের বেশিরভাগ প্রার্থী। ব্যয়ের খাতে শুভঙ্করের ফাঁকি বলছেন সচেতনরা। আসলে তার প্রকৃত সম্পদের বিবরণী যা আছে এটার সাথে আসলে হলফনামা সম্পত্তির আমার মনে হয় কোনো মিল নাই। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর মাত্র দিন 10 বাকি নির্বাচনের। ধানের শীষের প্রচারণায় কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। একটি দলের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। নাটোর 2 সদর নলডাঙ্গা আসনে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গ্যাস সংযোগ, বেকার সমস্যা সমাধান সহ নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী সমাবেশ করেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন তিনি। কোথাও না থাকলে রাউজানে আয়নাঘর আছে, আমি তো আয়নাঘর সৃষ্টি করতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে রাউজানে কোনো আয়নাঘর হবে না। কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বিপুল ভোটে তারা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ধানের শীষ হলো ঐক্যের প্রতীক, আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে। ইনশাল্লাহ 12 তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করার আশ্বাস দিচ্ছেন বরগুনা 2 আসনের প্রার্থী নুরুল ইসলাম মনি। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দাবি করেন, অতীতে সব উন্নয়ন করেছে বিএনপি। প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান। রংপুরের 6টি আসনেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি প্রার্থীরা। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের। অন্যান্য মার্কার যারা কর্মী বা নেতা বা কর্তৃপক্ষ তারা বিভিন্ন লাইট পোস্টে লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় যেগুলো নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের সেগুলো মানছে না।
রূপগঞ্জে বিভিন্ন এলাকায় জনগণের সমস্যা শুনে উন্নয়নের পরিকল্পনা জানাচ্ছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রূপটা চলে গেছে, আমরা সকলে মিলে বিএনপি পরিবার মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা ফেরাতাম। রাজশাহী 3, পবা, মোহনপুর আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ উঠান বৈঠকে ভোট চান তিনি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজসজ্জা। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরের সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান ধান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দলসহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। খুলনায় তারেক রহমানের জনসভা ঘিরে সাজসজ্জা চলছে, মঞ্চ তৈরির কাজ। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলে হাসান। চাচ্ছি তার কাছে সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন, আর সেখানে নেতাকর্মীরা কি বলছেন, তাদের উচ্ছ্বাস সম্পর্কে জানতে চাই। নাবিলা, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল বেলা 11:30টার সময় তারেক রহমান খুলনায় আসবেন এবং 12:30টার সময় এই মঞ্চে এখানে দাঁড়িয়ে খুলনার উদ্দেশ্যে ভাষণ দেবেন। দীর্ঘ 22 বছর পরে উনি খুলনায় আসছেন এবং এটা ঘিরে নেতাকর্মীদের ব্যাপারে মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন ঘিরে তারা মনে করছেন বিএনপি আরও বেশি শক্তিশালী হবে। খুলনার মানুষের যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো এখানে প্রকাশ পাবে। আমাদের সাথে আছেন খুলনা 3 আসনের বিএনপির এমপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। আমরা তার কাছে একটু সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইব। সার্বিক বিষয় কেমন মনে করছেন সর্বশেষ পরিস্থিতি? ধন্যবাদ। এই খুলনা খালিশপুর মূলত শিল্প অঞ্চল এলাকা। এখানে 26টা জুট মিল, একটি নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, স্টার জুট মিল এবং অন্যান্য জুট প্রেস, এই সকল নিয়েই এই শিল্প অঞ্চল এবং এর সাথে আরও অনেক সংশ্লিষ্ট কলকারখানা রয়েছে। তো দীর্ঘদিন যাবৎ এইগুলো বন্ধ। শ্রমিকরা চাকরিচ্যুত হয়ে কেউ চাকরি হারিয়ে ফেলেছে এবং অসহায় অবস্থায় দিন যাপন করছে। তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে আগামী দিনে নতুন যে বাংলাদেশ গঠনের প্রক্রিয়া নিয়ে, যে কর্মসূচি নিয়ে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঠে নেমেছেন, সেই প্রক্রিয়ায় সেই কর্মসূচিতে শিল্প অঞ্চল খুলনাকে সক্রিয় করে নতুনভাবে সাজিয়ে আমাদের শ্রমিকদের কাজের সুযোগ করে দেওয়ার একটি প্রকল্প রয়েছে এবং এই বন্ধ মিলগুলো চালু করে পুনরায় যাতে শ্রমিকদের চাকরি ব্যবস্থা করা যায় এবং আমাদের এই অঞ্চলে যারা যুব সমাজ আছে, যারা অসহায় অবস্থা থাকতে থাকতে মাদকের দিকে ধাবিত হচ্ছে, সে মাদক থেকে ফিরিয়ে এনে সবাইকে সুন্দরভাবে একটি নতুনভাবে সমাজ ব্যবস্থা গঠন করা যায়, সে আশা নিয়ে তারা তাকিয়ে আছে। তারা একসাথে আসবেন এবং তাদের আশা প্রত্যাশা পূরণ করবেন। নাবিলা, বলছিলাম কি উদ্দেশ্যে তারেক রহমান আসছেন এবং খুলনার মানুষ কতটা উচ্ছ্বসিত সেই কথাই আপনাদেরকে বলছিলাম। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত। বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, প্রচারণা চলছে এবং খুলনাকে। আলে হাসান, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক ও নারীর 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শুভেচ্ছা
শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা দুপুর 1:45 এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোটের নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। এর আগে শেরপুর শ্রীবর্দী জামাত নেতা রেজাল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জামাত আমির। রাজনীতির নাম যদি মানুষ কোন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, জামালপুর। সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি এলাকার জলাবদ্ধতা নিরসন, হিন্দুদের নিরাপত্তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন। মহেশখালীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন কক্সবাজার 2 আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ। বলেন, বিগত 54 বছর দেশের উন্নয়ন ও অগ্রগতির যে স্বপ্ন মানুষ দেখেনি, জামাত ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে। পরিবর্তনের যে সুর, সেটা আমরা জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক যে বক্তব্য মানুষের কাছে পেশ করতেছি, এটা মানুষ গ্রহণ করতেছে। অতীতের ব্যর্থতা, ভবিষ্যতের সাফল্য চিন্তাভাবনা থেকে মানুষ জামাতুল্লাহকে ভোট দেবে। রাজশাহী 2 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর সদরের বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় অন্য প্রার্থীরা বাধা সৃষ্টি করছেন। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড বিরাজ করুক, এই জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তো আমরা যেটা দেখছি যে এখানে প্রচারণার ক্ষেত্রে একটি দলের আচরণবিধি লঙ্ঘনের পরে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রংপুর 1 আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম গণসংযোগ সহ প্রচারণা চালান বদরগঞ্জের মধুপুর ইউনিয়নে। অন্যদিকে রংপুর 2 ও রংপুর 4 আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। লক্ষ্মীপুরের কমলপুরে নির্বাচনী জনসভায় ইসলামিক আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামাত। আমরা ভারতের ইনসাফ দেখেছি,
আমরা আমেরিকার সব দেখেছি, ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঝিনাইদহ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আপনাদের বিশ্বাস ও সমর্থন পেলে মহান জাতীয় সংসদের কথা বলবো। সিরাজগঞ্জ 6 আসনে 11 দলীয় সমর্থিত প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণা চালায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধুমাত্র স্বঘোষিত দিল্লির একটি দল ছাড়া মোটামুটি সবাই হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। বরগুনা 2 আসনের বেতাগীর কাজিরহাট গ্রামগঞ্জে গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী ডাক্তার সুলতান আহমদ। নির্বাচিত হলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, আমরা সারা দেশে নির্বাচনী প্রচারের আরো খবরাখবর জানাবো। শুরুতেই যাব নওগাঁয়। আমাদের সহকর্মী শফিক ছোটন যুক্ত আছেন আমাদের সঙ্গে। শফিক, প্রচারণা কার্যক্রম সম্পর্কে জানতে চাই, সেখানে ভোটারদের উপস্থিতি কেমন, কি অবস্থা, কি পরিস্থিতি জানাবেন? সোয়ার, এখানে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই প্রচারণায় নেমেছেন এবং জমজমাট অবস্থা বলা চলে। অর্থাৎ নির্বাচনের যে আমেজ সেটি আসলে তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও আমি কথা বলে জেনেছি যে তারা ভোট প্রদান করতে আগ্রহী এবং শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট প্রত্যাশী তারা। এখানে আসলে আমি আছি এই মুহূর্তে নওগাঁ 2 আসনের আকবরপুর এলাকায় কিছুক্ষণ আগে বিএনপির প্রার্থী অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান তিনি গণসংযোগ করেছেন এবং তিনি একটি উঠান বৈঠক করেছেন। এরপরে সাধারণ ভোটারদের সঙ্গে আমি কথা বলছিলাম। এখানে সাধারণ ভোটাররা আছে, আমি একটু জানতে চাই ভোটের পরিবেশ কেমন আপনাদের এই এলাকায়? ভালো চলছে, ভোট চলবে ইনশাআল্লাহ। প্রার্থীরা আসছে? এই এলাকার কি কি উন্নয়ন করা দরকার? রাস্তাঘাট, কলেজ, পানি, সব কৃষি ব্যবস্থা করতে হবে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। আপনাদের এলাকার ভোটের পরিবেশ কেমন? না, ভালো আছে এখানে, মানে অনেক ভালো পরিবেশ। সোয়ার, শুনছিলেন যে আসলে ভোটের পরিবেশ নিয়ে কারো কোনো আপত্তি নেই, তবে তারা বলছেন যে প্রার্থী আসছেন তার কাছে এই এলাকার মানুষের দাবি কৃষির উন্নয়ন ঘটানো হোক। শফিক নওগাঁ থেকে জানাচ্ছিলেন, আপনি অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু রংপুরের আমাদের আরেক সহকর্মী সরকার মাজহারুল মান্নানের সঙ্গে কথা বলতে চাই। মাজহার, সেখানে কেমন দেখছেন প্রচারণা এই মুহূর্তে, আর কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন? আমি তো আছি রংপুরের যে কাউনিয়ার একটি স্কুল মাঠে এবং এখানে কিছুক্ষণের মধ্যে এনসিপির যে মুখপাত্র যারা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং দক্ষিণাঞ্চলীয় যিনি মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ আসার কথা রয়েছে। এরই মধ্যে এই নির্বাচনী যে পদযাত্রাটি হবে এবং পথসভাটি হবে, এনসিপির তিনি এই আসন থেকে লড়ছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী হিসেবে জনাব আক্তার হোসেনের নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে। এরই মধ্যে তিনি এখানে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল হালিম, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি এবং রংপুর দিনাজপুর অঞ্চলের যিনি পরিচালক। এবং এখানে যারা এসেছেন, আমি যদি আপনাদেরকে একটুখানি বলতে পারি যে এই আসনে জামায়াত ইসলামী প্রার্থী ছিল, সেই প্রার্থী এটিএম আজম খান, সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রার্থী হওয়ার কারণে তাকে আক্তার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আক্তার হোসেনের পক্ষে এই নির্বাচনী যে জনসভাটি, এই জনসভাটি এরই মধ্যে এই যে স্কুল মাঠটি আছে, স্কুল মাঠটি পুরোটাই একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং যারা আয়োজক আছেন তারা আশা করছেন যে এই যে পথসভাটি এখান থেকে যে বাহিরে যে বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডটি পর্যন্ত যাবেন। এখান থেকে যেটা বলবার চেষ্টা করা হচ্ছে যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই বাংলাদেশের মানুষের কাছে, এই রংপুর অঞ্চলের মানুষের কাছে, বিশেষ করে পীরগাছা এবং কাউনিয়া অঞ্চলের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কে ভালো আর কে মন্দ। সেই ক্ষেত্রে তারা এখানে আক্তার হোসেনকে প্রার্থী হিসেবে বিজয়ী করবার জন্য এইখানে যারা আছে তারা এখানে বক্তব্য রাখছেন, তারা বলছেন এবং তারা বলছেন যে কি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পীরগাছা এবং কাউনিয়া, বিশেষ করে যেখানে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছেন দীর্ঘ 54 বছরে এই রংপুর অঞ্চল উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে মুক্ত করবার জন্য আক্তার হোসেনকে তারা নির্বাচিত করবার জন্য এখানে এই মঞ্চ থেকে আওয়াজ তোলা হচ্ছে। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা একটু চাঁপাইনবাবগঞ্জ যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন। জুয়েল, আমরা একটু জানতে চাই প্রার্থীদের গণসংযোগ সেখানে কেমন চলছে বিকালের এই সময়টায়, আর নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কতটুকু সন্তুষ্ট সেটা একটু জানাবেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নির্বাচনী একটি জনসভায় রয়েছে। এখানে বিএনপি পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া কিন্তু এই জনসভার প্রধান অতিথি আছেন এবং তিনি একই সাথে ধানের শীষের প্রতীকের তিনি কিন্তু প্রার্থী। আমরা একটু তার কাছে জানতে চাই যে কি বিষয়ে আমরা একটু কথা বলবো তার সাথে। যে আমরা যদি বলি যে এক মিনিট, আসলে যে বিএনপির কি অবস্থা একটু যদি বলবেন। শুনছি আমরা জামাত থেকে বিএনপি থেকে জামাতে অংশগ্রহণ করছে। সম্মানিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, একটু খালি জানতে চাই যে আপনারা আসলে বিএনপি থেকে জামাতে যোগদান করছে, বিষয়টা যদি একটু বলতেন। এটা সম্পূর্ণ ভুয়া। জামাত ইসলাম অপপ্রচার করছে সবকিছু। এর মধ্যে একজনও বিএনপির সাথে কেউ সংশ্লিষ্ট নাই। সাধারণ কাদের ভোটারকে নিয়ে খামাখা বলছে এটা যে তারা মানে বিএনপি থেকে জামাতে যোগদান করেছে। আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কি অবস্থা? ইনশাল্লাহ ভালো আমি বলতে পারি, এবং এটা সামনে 12 তারিখের পরে প্রমাণিত হয়ে যাবে যে জয়লাভের সম্ভাবনা আছে যে এই নির্বাচনী এলাকায় ব্যাপক ব্যবধানে আমি জয়লাভ করব, এ কথা আমি ইনশাআল্লাহ বলে যাচ্ছি সবার সামনে। ধন্যবাদ। শুনছিলেন আসলে অধ্যাপক শাহজাহান মিয়া যেটি বলছিলেন যে শিবগঞ্জের এই আসনটিতে তিনি জয়লাভ করবেন, ধানের শীষের প্রার্থী, এটি তিনি বলছিলেন। জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার একটু লালমনিরহাটে নির্বাচনী প্রচারণার খবর জানবো সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, প্রার্থীরা নিশ্চয়ই প্রচারণা চালাচ্ছেন, কিন্তু এর মধ্যে কিছু আচরণবিধিও রয়েছে, সেগুলো কতটুকু মেনে চলছেন জানাবেন, আর ভোটাররা কি বলছেন? রয়েছে লালমনিরহাট 2 আসন, কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলা মিলে যে আসন, এখানকার ক্যান্ডিডেট কিন্তু 7 জন ক্যান্ডিডেট। তারা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জনতার দল, স্বতন্ত্র, বাংলাদেশের কমিউনিস্ট সহ কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটু দেখতে পাচ্ছেন যে আদিতবাড়ি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নে তারা কিন্তু জামাতে ইসলামীর যে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী, উনি কিন্তু তার উঠান বৈঠক করছেন। আর আমি যেটি আপনি বললেন যে আচরণবিধির তেমন কিছু আমাদের চোখে পড়েনি। আচরণবিধির মধ্যেই তারা তাদের কর্মসূচি চালাচ্ছেন। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে জামাতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীক নির্বাচন করেছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। আপনি একটু জানাবেন যে আপনি এই নির্বাচনে গণসংযোগ করছেন, আর আগামী নির্বাচনের কোনো শঙ্কা আছে কিনা বা আপনি কি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচনী উঠান বৈঠক আমাদের এখানে মা বোনদের নিয়ে হচ্ছে। আমরা নির্বাচনী প্রচারে যাচ্ছি, কিন্তু একটা আশঙ্কা আছে, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, ভোট কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। আগামী 12 তারিখের পর বাড়িতে থাকতে দেবে না, দোকান করতে দেবে না, হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবে। ইভেন বিশেষ করে নারী কর্মীরা ব্যাপক হেনস্থার শিকার হচ্ছে। নারীরা ভোট কর্মী চাইতে গেলে তাদের বোরকা খুলতেছে, নেকাব খুলতেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশঙ্কা করতেছি এইভাবে যদি এই পরিবেশ চলে তাহলে দেশ আরো অস্থিতিশীল পরিস্থিতি দাঁড়াবে। আমরা সরকার এবং সরকারের নিকট আমরা আহ্বান জানাই, এই আপনার সহিংস পরিবেশ তৈরির জায়গা থেকে জাতিকে মুক্ত করুন। যে সমস্ত দলের লোকেরা এগুলো করতেছে তাদেরকে বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। মারফি, আপনি শুনলেন যে আসলে এনারা যে প্রচারণা করছেন সেখানে কিন্তু তাদের বিভিন্ন রকম বাধা আসছে বলে তারা সেটি জানিয়েছেন। এরকম প্রচার কিন্তু লালমনিরহাটের যে 7 জন ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সবাই এই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আনিস, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে বিরামহীন গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী, স্বতন্ত্র এবং জোট মনোনীত প্রার্থীরাও। সকালে গণসংযোগ শুরুর আগে কথা বলেন 11 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। পেশি শক্তি ও অর্থনৈতিক দৌরাত্বের নির্বাচন ব্যবস্থা ভাঙার আহ্বান জানান তিনি। এর আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন পাটোয়ারি। বলেন, নির্বাচনী ফান্ডে ওঠা 12 লাখ টাকা দিয়ে এই কার্যালয় করা হয়েছে। নির্বাচিত হলে এটি জনগণের কার্যালয় হবে। এদিকে ঢাকা 16 আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।
তিনি অভিযোগ করেন ঢাকা ১৬ আসনের প্রতিপক্ষের প্রার্থী চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছে। মন্তব্য করেন, নির্বাচনী খরচের ধরন দেখে বোঝা যাচ্ছে টাকার উৎস অবৈধ। এদিকে ঢাকা ১৮ আসনের জামায়াত জোটের শাপলাকুলির প্রার্থী প্রচারণা চালিয়েছেন নিকুঞ্জ এলাকায়। যমুনা টেলিভিশনকে আরিফুল ইসলাম আদিক জানান, ফুটপাত দোকান হকারের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকেই জোর করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে একটি দল। হেরে যাওয়ার আশঙ্কায় প্রার্থীর ওপর হামলাও করছে তারা। আমরা ইনশাল্লাহ ঢাকা ৮-এ একটি নিরাপদ নগরী গড়ব, যাতে হলো আর কোনো ওসমান হাদি ভাইকে আমাদের হারাতে না হয় বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয়। ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী গড়ব। আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আমরা সারা বছর সব সময়, আমরা যখন খুব দুঃসময় পার করেছি তখনও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ছুটছেন তারা, ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজ নিজ আসনে চাঁদাবাজি, গ্যাস, জলাবদ্ধতা ও দখলদারিত্বের অবসান করতে চান তারা। নির্বাচনী প্রচারণা শেষ হতে বাকি 10 দিনের কম। ভোটারদের মন জোগাতে তাই জোর কদমে ভোটের মাঠে প্রার্থীরা। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানও রয়েছে নিজস্ব পরিকল্পনা। প্রতিপক্ষের নির্বাচনী বক্তব্যকে আমলে নিতে চান না অভিজ্ঞ এই রাজনীতিবিদ। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। রাজধানীর মিরপুরে প্রচার চালান ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকট সমাধানে দেন প্রতিশ্রুতি। সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। এদিকে বিকেলে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ আসন্ন নির্বাচন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এলাকার রাজনীতি করি আমি 38 বছর যাবৎ, আর এই এলাকায় আমি জন্মের পর থেকে এই এলাকায় বড় হয়েছি। সেক্ষেত্রে এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি যেহেতু আমি অনুভব করি, এলাকার মানুষগুলি তাদের সন্তান হিসেবে সে মর্যাদা দেয়। 10 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কর্মজীবী নারীদের নিয়ে টুইটারে জামায়াতের আমিরে কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছে। নেতারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অবমাননা করেছেন জামায়াত আমির। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্রদল। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল আহসান মুন্সি এবং 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। আপিলেও খারিজ হয়ে গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। তাই কুমিল্লা 10 আসনের নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এই নির্বাচনে তার অংশ নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, তবে
একই আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল, হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বললেও লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নৌবাহিনী, কোস্টগার্ড, সেনা সদস্য বৃদ্ধির পাশাপাশি এয়ারফোর্সে স্ট্যান্ড বাই হেলিকপ্টারও থাকবে, ইন্টারনেট স্বাভাবিক থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা গুজব বা বিভ্রান্তির ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যে আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা, যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে কমিশন অত্যন্ত শক্ত অবস্থানে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বলেন, নির্বাচন কমিশনের কাছে হেভিওয়েট, লাইটওয়েট বলে কিছু নেই, সব প্রার্থী সমান। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এই কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পেলে তার পরিণতি খারাপ হবে। তিনি আরও বলেন, ভোট যত ঘনিয়ে আসবে অপপ্রচার, গুজবের প্রবণতা বাড়বে। তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সকলকে সতর্ক থাকার আহ্বান জানান আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই, সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে। বিভিন্ন আসনে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে সিসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এসবে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে ইসিকে ভুল তথ্য দিয়েছে। বলেন, একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে। এ বিষয়ে ইসি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানায় বিএনপি। এর ফলে আরপিওর স্পষ্ট লঙ্ঘন হচ্ছে। বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এই কাজ করা উচিত বলেও জানান তিনি। নির্বাচনের 2 দিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। ঢাকা 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকার বাজার, মসজিদ, মন্দিরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মতবিনিময় গণসংযোগ করেন তিনি বলেন, প্রবাসীদের জন্য সকল সুবিধা সহ 2টি উপজেলায় কন্ট্রোল রুম বানানো হবে, যেখানে থাকবে 2টি করে অভিযোগ বাক্স। এছাড়া এলাকার উন্নয়নে রাস্তাঘাট, কালভার্ট ও গ্যাস সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন খন্দকার আবু আশফাক। বিএনপি ক্ষমতায় আসলে আমি নির্বাচিত হই আর না হই, দোহা নবগঞ্জ আমি 2টি প্রবাসী বুথ খুলবো, কমপ্লেন বক্স খুলবো। জামালপুরের 5টি আসনে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন ধার ও দানের টাকায়। এর আগের প্রতিবেদনে জামালপুর 1, 2 ও 3 আসনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দেখেছিলাম আমরা। এবার 4 ও 5 আসনের প্রার্থীদের ব্যয়ের হিসাব উঠে এসেছে বিশ্লেষণে। নির্বাচনী ব্যয়ের খাতের শুভঙ্করের ফাঁকি রয়েছে মনে করছেন সচেতনরা। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জেলার 5টি আসনেই বিএনপির 5 প্রার্থীর 4 জনই নিজের টাকায় নির্বাচন করছেন, একজন করছেন দানের টাকায়, আর জামায়াতের 5 প্রার্থী নির্বাচন করছেন ধারের টাকায়। গণ অধিকার পরিষদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সহ সব দলের প্রার্থীরাও ধার ও দানের টাকায় করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জামালপুর ৪ সরিষাবাড়ি আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার নিজের টাকায় নির্বাচন করছেন। নিজের স্ত্রীর, ভাই এবং কর্মীদের কাছে ধার এবং দানের টাকায় নির্বাচন করবেন জামায়াত প্রার্থী আব্দুল আওয়াল। গণ অধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন নির্বাচনের আয় ব্যয়ের হিসাব দেননি। বাকি ৩ প্রার্থীর চিত্র একই। জামালপুর ৫ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন নিজের টাকার পাশাপাশি স্ত্রীর দানের টাকায় নির্বাচনে খরচ করছেন। আর জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল সাত্তার স্ত্রী, ছেলে, মেয়ে, জামাই ও কর্মীদের কাছে পাওয়া ধার ও দানের টাকায় নির্বাচন করছেন। এছাড়া অন্য ৬ জনও ধার ও দানের টাকায় নির্বাচন করবেন। নির্বাচনী আয় ব্যয় খাতে শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন সচেতনরা। তাদের দাবি, এখান থেকেই শুরু হয় দুর্নীতির সূত্রপাত। বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওনারা একটা দেয়ার কথা দিয়েছেন, আসলে তার প্রকৃত সম্পদের বিবরণী যা আছে এদের সাথে আসলে হলফনামা সম্পত্তির আমার মনে হয় কোনো মিল নাই। প্রকৃত খাতগুলো না দেখিয়ে দেখানো হয় আত্মীয় স্বজনের দান। যে আত্মীয়রা দান করলেন তারা আয়কর দেন কিনা, তাদের সেই সম্পদ আছে কিনা সেগুলো দেখা উচিত, এবং ঋণ প্রকৃতপক্ষে তিনি করেছেন কিনা, ইলেকশন কেন্দ্রিক ঋণ করেছেন কিনা সেটাও দেখানো উচিত। আদর, আপ্যায়ন, অন্য ব্যয়, এটা কয়েক কোটি টাকায় গিয়ে পৌঁছে। আর মাসুলম্যান তো আছেই, ভাড়াটে লোক তো আছেই। এই সমস্ত গাড়ি অন্য ব্যয় করতে গিয়ে দেখা যায় যে ২৪ লাখ না ২৪ কোটিতে গিয়ে ঠেকে। এই ব্যাপারটা আরও স্বচ্ছ জবাবদিহি হওয়া উচিত। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, নির্বাচনের বাংলাদেশে আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।